আমরা 11 নম্বর কোশ্চেনে চলে আসছি। এই কোশ্চেনে আমাদের বলা হচ্ছে একটি এক্স-রে টিউবকে 80 কিলোভোল্ট বিভব পার্থক্যে রাখা হলো, লক্ষ্য বস্তুতে ইলেকট্রনগুলো সর্বোচ্চ কত বেগে আঘাত করবে। ওকে, ভালো কথা। আঘাতের পর ইলেকট্রনের শক্তির 2% এক্স-রে বর্ণালীতে রূপান্তরিত হলে উৎপন্ন বর্ণালীর সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত। তো চলো আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি। তো আমাদের এটা হচ্ছে খুব সুন্দর একটা এক্স-রে টিউব। এক্স-রে টিউবের আমাদের অ্যানোড এবং ক্যাথোড প্রান্ত থাকে। এখানে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে এই দুই যে বিভব আমাদের যে অ্যানোড এবং ক্যাথোড আছে এর মাঝখানে অনেক হাই ভোল্টেজ থাকে, বুঝতে পারছো? এখানে অনেক হাই ভোল্টেজ এবং অনেক বেশি পরিমাণ বিভব পার্থক্য রাখা হয়। ফলশ্রুতিতে এখান থেকে অনেক হাই ভোল্টেজ, অনেক এখানে যেহেতু অনেক বেশি হাই ভোল্টেজ, অনেক ইলেকট্রন এক পাশে তৈরি হবে। সে অনেক বেশি পরিমাণ ইলেকট্রন তোমার এই আমাদের পাত থেকে এ পাটের দিকে দ্রুত বেগে ধাবিত হবে। ফলে যখন এই পাতে এসে আপতিত হবে তখন এখান থেকে কিছু পরিমাণ এক্স-রে রশ্মি বাইরে নির্গত হয়। তো আমাদের এখানে যেটা বলা হয়েছে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের মান বলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই যে ভোল্টেজটা এখানে পাবে তারা, এই ইলেকট্রনটা সর্বোচ্চ কত বেগে যায় এখানে আঘাত করবে। তো এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা দেখি যে কোনো শক্তির অপচয় না ঘটে তাহলে সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে। সর্বোচ্চ বেগ মানে হচ্ছে এখানে কোনো শক্তির অপচয় ঘটেনি, সর্বোচ্চ পরিমাণ গতিশক্তি সে প্রাপ্ত হয়েছে। ঠিক যে পরিমাণ শক্তি তাকে দেওয়া হয়েছে সে পরিমাণ শক্তিটাই তার গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে আমরা এখানে খুব সহজে আমাদের হাফ এমবি স্কোয়ার অর্থাৎ আমাদের যে গতিশক্তির মানটা আমরা জানি সম্পূর্ণ শক্তিটাই এসেছে আমাদের সে ওই বিভব পার্থক্যের কারণে, সেটা সমান এখানে আমরা লিখে দিতে পারি। আমরা এখানে আমাদের হাফ এম এর মান টু ইলেকট্রনের ভর, এখানে আমরা ভি এর মানটা বের করব। ই এর মানটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 অর্থাৎ ইলেকট্রনের যে চার্জ সেটা, এবং আমাদের এখানে ভি এর মান তো বলে দেওয়া হয়েছে। আমরা যদি এটা সবগুলো ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে আমাদের যে ভি এর মানটা পাবো সেই ভি এর মানটা দাঁড়াবে আমাদের ভি = 1.67 × 10⁸ মিটার পার সেকেন্ড। অনেকে এখানে এটাকে অ্যান্সার করে রেখে দেবে, কিন্তু ভাইয়া এই প্রশ্নটা কিন্তু আমরা অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারি নাই। কেন? তার কারণ হলো, লক্ষ্য করো এই যে আমাদের ইলেকট্রনগুলো এক পাত থেকে আরেক পাতে গেল, আমরা জানি ইলেকট্রন কিন্তু আলোর বেগে প্রায় 99% বেগে যায়, খুব ক্লোজ একটা বেগে যায়। যেহেতু আলোর বেগে খুব কাছাকাছি ইলেকট্রন যাচ্ছে এবং ইলেকট্রনের ভর অনেক কম, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের নর্মাল যে গতিবিদ্যার সূত্রগুলো আছে, নর্মাল যে সূত্রগুলো নিউটনিয়ান বলবিদ্যার যে সূত্রগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আমাদের এখানে আধুনিক পদার্থবিজ্ঞানের সূত্রটা ব্যবহার করতে হবে। এবং তোমাদের একটা মজার বিষয় আমি বলে দিতে চাই, এই যে প্রশ্নটা 2020 সালে আসছে ঠিক একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন কিন্তু 2021 সালে আসছে। কিন্তু তারা এখানে কি ট্রিক্স খাটিয়েছে জানো? এখানে যে 80 কিলোভোল্ট ছিল না, আমাদের যে প্রশ্নটা এসেছিল তোমার 2021 সালে, সেক্ষেত্রে কিন্তু 80 কিলোভোল্ট না দিয়ে এটার মানকে আরেকটু বাড়িয়ে দিয়েছে। এখানে মান বাড়িয়ে দিয়েছে তোমার 4000 কিলোভোল্ট। ঠিক আছে? তো যারা এই ব্যাপারটা গভীরভাবে বুঝে নাই যে 80 কিলোভোল্ট এবং 4000 কিলোভোল্টের মধ্যে এখানে ঝামেলা আছে, তারা এভাবে অ্যান্সার করে আসছে। এবং মজার বিষয় হচ্ছে তোমার ভি এর মানটা কিন্তু আলোর বেগের থেকেও বেশি আসছে, যেটা অবাস্তব। ওই কোশ্চেনটা সম্পর্কে বিস্তারিত যদি তোমরা জানতে চাও তাহলে আমি সেই লিঙ্কটা আমাদের উপরে কার্ডে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো 2021 সালের কোশ্চেন সলভে। তো আমি ওখানে যে সূত্রটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূত্র। এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূত্র আমরা আমাদের এক্ষেত্রে ইউজ করতে পারবো। আমাদের এই ক্ষেত্রে 2021 সালের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিন্তু ওই সূত্রটা ইউজ করতে পারবো। এই সূত্র ব্যবহার করলে আমরা অ্যাকুরেট মান পাবো। সূত্রটা খুবই সিম্পল ভাই। সূত্রটা হচ্ছে এরকম যে আমাদের মোট যে শক্তি থাকবে সেই শক্তি থেকে আমরা যদি তার বিভব শক্তিকে বের করে দিই তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের গতিশক্তি, আর গতিশক্তি তো ইভি এর সমান। তাহলে আমরা এখানে এটাকে ভাঙলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে m0c² / (1 - v²/c² -m0c² টু ইভি। আমরা এটাকে যদি একটু সাজিয়ে গুজিয়ে নিই তাহলে যে জিনিসটাকে পাবো সেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার = আমরা পাবো c² × 1 - 1 / ev / m0c² +1 হোল স্কয়ার। আমরা এই জিনিসটাকে পাবো যদি আমরা এটাকে সাজিয়ে নিই। তো আমরা যদি এই সূত্রটাকে ইউজ করি এবং এই সূত্রটাকে ইউজ করলে আমরা যে মানটা পাচ্ছি ক্যালকুলেটরে বসিয়ে মানটা যদি বের করি, এক্ষেত্রে মান পাচ্ছি 1.51 × 10⁸ মিটার পার সেকেন্ড। লক্ষ্য করো আমরা প্রথম ক্ষেত্রে যে অ্যান্সারটা পেয়েছিলাম এবং এই অ্যান্সারের মধ্যে কিন্তু পার্থক্য খুবই কম। এজন্য তুমি 2020 সালে যদি এই সূত্র ব্যবহার করে ম্যাথটা করতে
তাহলে যে তোমার একদম ভুল হতো বিষয়টা কিন্তু সেরকম না, কিন্তু তুমি অ্যাকুরেট মান পেতে না। কিন্তু তুমি যদি 2021 সালেও একইভাবে ম্যাথটা করো, দেখবা যে এখানে 80 কিলো ভোল্টের জায়গায় 4000 কিলো ভোল্ট আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু ধরাটা খেয়ে যাবে। তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। তাই আমি তোমাদেরকে পরামর্শ দিব যে যদি তোমাদের এরকম টাইপের কোনো প্রশ্ন আসে, তোমরা সব সময় আধুনিক পদার্থবিজ্ঞানের এই সূত্রটা ইউজ করবা, কারণ এটা ইউজ করলে তোমার অ্যাকুরেট মান আসবে। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না আমাদের ভোল্টেজ কি 80 কিলো ভোল্টের কাছাকাছি আছে না আমাদের 1000-এর উপর চলে গেছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আমরা আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূত্রে যেটা আছে সেটা নিয়ে আমরা অ্যান্সারটা করব। দেখো আমাদের এখানে আরেকটি প্রশ্ন বলা হয়েছে, সেটা বলা হয়েছে যদি আঘাতের পর ইলেকট্রনের শক্তি 2% শক্তি এক্স রে বর্ণালীতে রূপান্তরিত হয়, তাহলে উৎপন্ন বর্ণালীর সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত? এখানে তোমাদের আমি একটা খুব মজার কনসেপ্ট শেখাতে চাই। লক্ষ্য করো, আমরা জানি যে কোন একটা ফোটনের শক্তি E হচ্ছে hf। এখানে h হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক এবং E হচ্ছে আমাদের শক্তি এবং f হচ্ছে আমাদের কম্পাঙ্ক। লক্ষ্য করো, আমাদের শক্তি যত বেশি কম্পাঙ্ক তত বেশি হচ্ছে, ঠিক আছে না? আমাদের এখানে শক্তি যত বেশি আমাদের কম্পাঙ্ক তত বেশি, এবং আমরা সবাই জানি কম্পাঙ্ক হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখবা, শক্তি যদি বেশি হয় তাহলে আমাদের কম্পাঙ্ক বেশি হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। আমাদের প্রশ্নে কি বলেছে? আমাদের বলেছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। এখন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যে আসার আগে আমরা একটা আমাদের যে বর্ণালীর যে একটা আমাদের সিরিজ ছিল সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি। আমরা জানি সব এদিকে যেটা ছিল মহাজাগতিক রশ্মি এবং এদিকে ছিল আমাদের রেডিও ওয়েভ, এবং আমরা জানি যত আমরা এদিকে যেতাম তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ তত বৃদ্ধি পেত এবং এদিকে গেলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ কমে যেত। তুমি এটাকে এভাবে মনে রাখবা যে আমি যত বাম দিকে যাচ্ছি আমাদের শক্তির পরিমাণ বাড়ছে, আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ছে, কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ কমছে। একইভাবে আমরা যত ডান দিকে যাব আমাদের শক্তির পরিমাণ কমবে, ফ্রিকোয়েন্সি কমবে বা তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমাদের এখানে 2% শক্তি যেহেতু বর্ণালীতে রূপান্তরিত হচ্ছে, তার মানে এখানে সর্বোচ্চ পরিমাণ যে শক্তিটা সে পাবে সেটা হচ্ছে 2% শক্তি। তাহলে এখানে সর্বোচ্চ পরিমাণ শক্তি হচ্ছে 2%। সর্বোচ্চ পরিমাণ শক্তির জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ ফ্রিকোয়েন্সি পাবো এবং তার জন্য সর্বনিম্ন পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য পাবো। এজন্য আমাদের এখানে সর্বনিম্ন কথাটা বলা হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো আমাদের এখানে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা জানি ফোটনের শক্তি E হচ্ছে hf, এবং এই শক্তিটা সে কোথা থেকে পাচ্ছে? আমরা যে ভোল্ট প্রদান করেছিলাম এর 2% কিন্তু তোমার কিসে পরিণত হচ্ছে? এই 2% কিন্তু পরিণত হচ্ছে আমাদের সে ফোটনের শক্তি, অর্থাৎ বর্ণালী তৈরি করছে, অর্থাৎ আলো তৈরি করছে। আমরা এটাকে লিখতে পারি hc divided by lambda minimum equal to 0.02 1.6 into 10 to the power minus 19 into 8 into 10 to the power 3। ওকে, আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে আমাদের ল্যামডা মিনিমামের মান পেয়ে যাব, সেটা হচ্ছে 0.776 ন্যানোমিটার। অ্যান্সার।